প্রিয় দর্শক, বিগত কয়েকদিন থেকে রাজধানী সহ সারা দেশে বেড়েছে গরমের তীব্রতা। সূর্যের তাপের প্রখরতার সাথে সাথে বেড়েছে কোমল পানীয় তথা ডাবের দাম। খেটে খাওয়া মানুষ বা রিক্সা চালক, ভ্যান চালকরা একটু স্বস্তি পেতে, শরীরে একটু শীতলতা আনতে যে একটি ডাব কিনে খাবে, সেটি তাদের সাধ্যের বাইরে চলে গেছে। দাম এতটাই বেড়েছে। আসলে কী জন্য এতটা দাম বেড়ে গেল ডাবের এবং এর কারণটা কী তা জানার জন্যই আমরা আজকে কারণ বাজার সহ এর আশেপাশের এলাকা ঘুরে দেখার চেষ্টা করব। আসলে বিক্রেতারা কি বলছে, হঠাৎ করেই কেন বেড়ে গেল ডাবের দাম? গরমের কারণে নাকি যোগান কম হচ্ছে সেজন্য? তো চলুন দেখে নেওয়া যাক, শুনে নেওয়া যাক কী জন্য হঠাৎই বেড়ে যাচ্ছে ডাবের দাম। ডাবের দাম এখন বেশি। যে ডাব মনে করো 4 দিন আগে কিনেছি 70 টাকা, এখন মনে করো 90 টাকা। যাই 150 বেচে তাই 200 বেচছে। বাজার বেশি, মনে করো আপনি মনে করো খায় বেশি। আজকে আমি 150 টাকা পাইনি, আজকে 200 আনছি। তো কাস্টমারও বেশি, খায় বেশি, দাম যতই হোক কাস্টমার বেশি হলেই তো মনে করো চাহিদা যে কোনো জিনিসের বেশি হয়। পেঁচা কিনে মোটামুটি আগের তুলে একটু বৃদ্ধি ওই গরমের কারণে। ডাব পিটতেও 10 টাকা বেশি দাম বাড়িয়ে গেছে। আরও দেই আমরা 10 টাকা বেশিতে কেনা লাগে। আগে কিনতাম 70 টাকা, 75 টাকায়, এখন কিনি 80-85 টাকায়। আমি বিক্রি করি 100 টাকা, 120 টাকা। ওটা আগে কিনতাম 50 টাকা, 55 টাকা, এখন হয়ে 60, 65, 70, 90 টাকাও বেশি, 80 টাকাও বেশি। হ্যাঁ, এটা 90 টাকা কেনা। এই ইন্দে আবার মনে করেন 100 টাকার মধ্যে 20 টাকা ডাব একটু ছোটো পাই যায়, এ কটা কেনা দামে বেচা লাগে। ডাব বর্তমান বাজার বেশি, বুঝতে পারলেন? ছোটো ডাব কিনেছি 8,500 টাকা শ, বেশি 100 টাকা, 80 টাকা, 90 টাকা, ঠিক নেই বেচার। এখন বর্তমান বড়টা এখন হাই মাতি 12,000 টাকা কিনা লাগে। আমদানি নাই, দাম বেশি। ডাবের দাম সবচেয়ে এখানে আমাকে ওয়াশার গলিতে কম আছে। ডাবটার হইলো মালিক হলো ইউনুস কোম্পানি, তবে সবচেয়ে দাম কম। এখানে কোম্পানির থেকে ডাইরেক্ট কোম্পানির মাল কিনলে ঠকবেন না। আশা করি 150 টাকার মাল পাবেন 120 টাকা, 120 টাকারটা পাইবেন 100 টাকা, 100 টাকারটা পাইবেন 80 টাকা। তবে নামটা মনে রাখতে হবে ইউনুস কোম্পানি, অন্য গাড়ির জন্য মাল কিনলে ঠকবেন। প্রিয় দর্শক, আমরা কারণ বাজার সহ আশেপাশের অন্যান্য এলাকা ঘুরে যেটি দেখতে পেলাম, ডাবের যোগান ঠিকমতো হচ্ছে না বা ঠিকমতো ডাব কারণ বাজার বা আশেপাশের এলাকায় আসছে না। বেশি খাচ্ছে বলেই কিন্তু দামটা বাড়ছে বলে আসলে বিক্রেতারা বলছেন। আগে যেরকম ডাব আসতো এখন তার চেয়ে কম আসছে, এজন্য দামটা একটু চড়া বলে তারা দাবি করছে। আমাদের একজন কর্মচারী যখন মারা যায় আপনারা দেখতেও যান না, আমাদের সে টাকা কোথায়? কল্যাণ ট্রাস্টের টাকার হিসাব চাই। সরকারি কর্মচারী মনে করতাম, কিন্তু আসলে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারপরে পুলিশ ভেরিফিকেশন করা হয়েছে। একটা সরকারি কর্মচারীকে যেভাবে নিয়োগ দেওয়া হয় আমাদের ঠিক একইভাবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বেতন দেওয়া হয়নি। এই যে বৈষম্যটা, ওদের যে কাজ, একটা সরকারি পোস্টের রাজস্ব খাতে অফিসারদের যে কাজ, তারা যে চিঠি ইস্যু করে, বিলি করে, মানি অর্ডার সবকিছু করে, আমরা ওই একই কাজই করি, অথচ আমাদের তারা বেতন দেয় না। আমাদের এই চরম বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য আপনাদের সাংবাদিক, প্রেস মিডিয়ার মাধ্যম দিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের জানাতে চাই, আমাদের এই আন্দোলন আর দমে থাকবে না। আমরা যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় করতে না পেরেছি ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। ডাক বিভাগের ডিজি মহোদয়কে একটা প্রশ্ন করতে চাই আপনাদের কলমের মাধ্যমে, যে আমরা যে প্রতি বছর 500 টাকা কল্যাণ ট্রাস্টের জন্য আমরা দেই, আমাদের কাছ থেকে নেওয়া হয়, কেটে নেওয়া হয় বেতন থেকে, কল্যাণ ট্রাস্টের কথা বলে। আর আমাদের একজন কর্মচারী যখন মারা যায় আপনারা দেখতেও যান না, আমাদের সে টাকা কোথায়? কল্যাণ ট্রাস্টের টাকার হিসাব চাই। ডিজি মহোদয়ের কাছ থেকে আমরা হিসাব চাই। বাংলাদেশ ডাক বিভাগের কাজ যেটা, ডিপার্টমেন্টাল যে কর্মচারীরা যে কাজ করে আমরা ঠিক একই কাজই করি, কিন্তু দেখা গেছে তারা সরকারি গ্রেডেশন অনুযায়ী যে বেতনটা আছে সেটা তারা প্রাপ্য হন, কিন্তু আমাদের বেলায় মাত্র 4,000 টাকা দেওয়া হয়, যেটা একই সেবা দিয়ে একই প্রতিষ্ঠানে একটা ভয়াবহ বৈষম্য। একজন কর্মচারী সে চাকরিতে জয়েন করলো কিন্তু অবসরের কোনো সুযোগ নেই, কিন্তু ডাক বিভাগের ডিপার্টমেন্টাল যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা 59 বছর হলেই রিটায়ারমেন্ট তারা পেয়ে যায়। তারা এককালীন
সরকারি সুযোগ সুবিধা বহন করে, এক্ষেত্রে আমাদের কোনো কিছু নেই। আমাদের কোনো প্রকার কোনো বোনাস নেই, ঈদ বোনাস বলেন, বৈশাখী ভাতা বলেন, এ ধরনের কোনো বোনাস নেই। সরকারি কর্মচারী যদি তার পদোন্নতি 3 বছর পর পর হয়, সেক্ষেত্রে আমাদের কোনো পদোন্নতিও নাই। ওনাদের প্রতি বছর ইনক্রিমেন্ট আছে, আমাদের কোনো ইনক্রিমেন্টও নাই। ওনাদের আস্তে আস্তে ওনারা পদবি চেঞ্জ হয়ে ওনারা ভিন্ন পদবিতে আসেন, সিনিয়রিটি হন, কিন্তু আমাদের এখানে সিনিয়র স্কেলে আসেন। কিন্তু আমাদের এখানে একজন কর্মচারী যে অবস্থায় নিয়োগ হয় এবং তার মৃত্যুর আগ পর্যন্ত, অবসর তো নাই, মৃত্যুর আগ দিন পর্যন্ত তাকে ওখানেই থাকা হয়, ওই একই পদেই থাকা হয়। আমাদের এখানে কোনো বদলির সুযোগ নাই, কোনো বদলি নাই। মানে ওই যে 4,000 টাকা বেতন, এটা বদলি নাই। এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা পরিবারের সদস্যদের কাছে এ ব্যাপারে কিছু বলতে পারি না, লজ্জা ভাই। মানে এমন একটা অবস্থা হয়ে যায়, বাবা মা আমাদেরকে বিনা চিকিৎসায় তাদেরকে মরতে হয়। আমাদের পরিবারের সদস্যদের আমরা বিনা চিকিৎসায়, মানে ওই একটা নাপা ভরসা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। একই প্রতিষ্ঠান, একই দপ্তর, একই কাজ, একই সব। একজন ডিপার্টমেন্টাল কর্মচারীও চিঠি ইস্যু করতেছে, চিঠি বিলি করতেছে, রানারও ডাক বহন করতেছে, আমারও ঠিক একই। অথচ এই বাংলাদেশে একটা ডাক বিভাগের সবচেয়ে ভয়াবহ বৈষম্য। আরও সবচেয়ে মজার যে বিষয়টা, বাংলাদেশ ডাক বিভাগ দাবি করে আমরা কর্মচারী, কিন্তু আমাদেরকে কর্মচারীর কোনো মর্যাদা আমাদের দেওয়া হয় না। এখানে 40,000 কর্মচারী, অথচ 23,000 কর্মচারীর কোনো খোঁজখবরই নেই। 17,000 কর্মচারী তারা দেখা গেছে সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেছে। এগুলো ভাই, এগুলো বৈষম্য নয়? এগুলো কি বৈষম্য নয়? 2016 সালে এই ফ্যাসিস্ট সরকার সরকারিকরণের ঘোষণা দিয়েও আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমাদের অনেক কলিগ ভাই মারা গেছে, তারা কাপড়ের টাকাটাও কিনতে পারে না। আমাদের কন্টিজেন্সি চার্জ দেওয়া হয় 25 টাকা, সে ব্রিটিশের আমল থাকে। আজকে একটা কলমের দাম হলো তো 10 টাকা। এই 4,000 টাকা বেতনের মধ্যেই প্রতি বছরে 500 টাকা করে কেটে নেওয়া হয়। অথচ এই টাকাটা কোথায় আছে, কিভাবে আমরা পাবো, এর সুনির্দিষ্ট নীতিমালা সরকার দেয়নি। এই টাকাটা কবে পাবো, কিভাবে পাবো, এর সুনির্দিষ্ট নীতিমালা এখনও দেয়নি। অনেক লোকজন মারা গেছে, কেউ কেউ এই টাকাটা হয়তো 5 বছর জমা করছে, তার জীবন দশায় 5 বছর চাকরি, তাহলে 5 বছরে যে টাকাটা কাটছে এই টাকাটাও তারা পায়নি। এই টাকাটা কোথায় আছে, কিভাবে আছে আমরা জানি না। প্রতি 6 মাসে একটা 15 টাকা করে কাটা হয়। এই টাকাটা কোন ফান্ডে, কোথায়, কিভাবে ইনক্লুড হয়, এটা আমরা আজও জানি না। আমাদের কন্টিজেন্সি চার্জ দেওয়া হয় 25 টাকা, সে ব্রিটিশের আমল থাকে। আজকে একটা কলমের দাম হলো তো 10 টাকা। একই প্রতিষ্ঠানে আমরা বিভাগীয় আর অবিভাগ, আমরা এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট আমাদের বানানো হয়েছে। এই কোন চরম বৈষম্য! একই ডিপার্টমেন্ট, একই কাজ, একই কার্যক্রম, তারাও মানি অর্ডার ইস্যু করে, আমরাও করি, তারা রাজস্ব করে, আমরাও করি। আমরা সচিবালয়ের যে নিয়োগপত্র, সেটাও আমরা ডে নাইট ডেলিভারি দেই। আমরা রাজস্ব টিকিট রাত্রেবেলা মিটিং করেছে, ভিলেজ পলিটিক্স বোঝেন না, ভিলেজে তখন একটা সমস্যা বেঁধে যায়, রাত্রি 12টার সময় রাজস্ব টিকিট দিতে হবে। আমরা অফিস রাত 12টার সময় খুলে চিঠি দিয়েছি বা দেই, এখন এরকম রেকর্ড আছে। হ্যাঁ, আমরা ডে নাইট আমরা সার্ভিস দিচ্ছি। আমরা আমাদের কাজ দিক, আমরা কাজ করতে রাজি আছি, কিন্তু আমাদের পেটের খবর করবো না। আমাদের এই পেটে লাথি মারে আমাদের শ্রম নেবে, আমাদের শ্রমকে তো তারা তো শোষণ করতেছে, অবৈধভাবে প্রয়োগ করতেছে। আমাদের তো কোনো ভ্যালিডিটি, বৈধতা নাই। আমরা কি, আমরা মানুষ না? আমাদের সন্তানদের বলতে পারি না, আমাদের পরিবার পরিজনকে বলতে পারি না। তারা ন্যাচারালি জানে যে সব ডিপার্টমেন্টে তো টাকা বাড়ছে, নিশ্চয়ই তোমাদের বাড়ছে, তোমরা বলছো না। আমাদের অনেক কলিগ ভাই মারা গেছে, তারা কাপড়ের টাকাটাও কিনতে পারে না। একই পদবি ওনারা পায় 40,000, আমরা পাই 4,000। ঈদে কোনো উৎসব ভাতা নাই। হিসাব অফিসের একটা পিয়ন পায় 23,000 টাকা, আর আমাদের এই ইডি এই শাখা ডাকঘরের পিয়ন পায় 4177 টাকা। আমরা বিপিএমরা, পোস্টমাস্টাররা পাই 4,4460 টাকা। দুঃখজনক, এই 400 টাকা, 4,400 টাকা কোনো ব্যাপার হলো? একটা 1 মাসের, 1 সপ্তাহের খরচ দাম। আপনার হাসনাতে আব্দুল্লাহ কন, সাজিদ আলম কন, এরা তো গুলি খাই নাই ভাই। যারা খাইছে, যারা অঙ্গ হারাইছে, তারা সেন ভাই বুঝতেছে ভাই। আজকে আমাদের রক্তের বিনিময় ভাই তারা আজকে চেয়ারে বসছে। ওইখান থেকে আপনার মেডিকেলে রানিং এখনো চিকিৎসা দিন। আমি চাচ্ছি কোনো যেন বাংলাদেশে ফ্যাসিবাদী না থাকে, আর আমাদের জুলাই সনদ অতি তাড়াতাড়ি দেওয়া হোক। আর আমি আহত হয়েছি উত্তরায় আগস্টের 4 তারিখে, পায়ে আঘাত পাইছি, সিটাগুলি লাগছে, প্লাস মাথায় আঘাত পাইছি, আমার কান এক পাশে একটা ড্যামেজ হয়ে গেছে। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমি গত 18 জুলাই উত্তরা আজমপুর বিএনএসের সামনে আমি পুলিশের গুলিতে এবং বিসিএফের গুলিতে আমি আমার ডান চোখ এবং মাথায় বিভিন্ন জায়গায় প্লেট খাই। ডান চোখ তো একবারই বাদ হয়ে গেছে। আর ওইখান থেকে আপনার মেডিকেলে রানিং এখনও চিকিৎসা দিন। আমাদের স্বাস্থ্য অবস্থা দেখতে দেখা যায় করলাম ভালো, আমরা সুস্থ এরকম দেখা যায়, কিন্তু আমাদেরকে যে কীরকম সেটা আমরা জানি। আমার এক চোখ নাই, এটা কেউ বিশ্বাস করবে না। আমার যে মাথা থেকে প্লেট বের করছে সেটাও কেউ বিশ্বাস করবে না। আমরা যে 9 মাস ধরে মেডিকেলে যারা ভর্তি আছে বর্তমানে অবস্থায়,
তাদের যে কী অবস্থা একমাত্র তারাই জানে। আমাদের যে উন্নত চিকিৎসা দেওয়ার কথা ছিল সে উন্নত চিকিৎসা হয় নাই গা। যে অবস্থায় আছি, যে অবস্থায় ভুগতেছি, আমাদের পুনর্বাসনের কথা ছিল সর্বপ্রথমে, আপনারা জানতেন হয়তো, এটা আরও 5 মাস 6 মাস আগের থেকে কথা ছিল। এই পুনর্বাসন এখনও করে নাই। এখনও বিভিন্ন দল আছে তাদের রাজনৈতিক লয়া, পাইতারি লয়া বা বিভিন্ন সংখ্যাসে লয়া ব্যস্ত, মানে আমাদের দিকটা কেউ দেখে না। এই যে উপদেষ্টা মণ্ডলী কন, আপনার হাসনাতে আবদুল্লাহ কন, সাজিদ আলম কন, যেই দলের হোক না কেন, যাদেরই কন না কেন, তারা শুধু নিজেদেরটাই বোঝে। এখন দিন শেষে দেখা যায় কি ভাইয়েরও ভাইও চিনে না। ঠিক তেমনি ভাই আমাদেরকে খোঁজ নেওয়ার মতন এখন বর্তমানে আপাততে কেউ নেই। এরা যদি একবার মেডিকেল যা দেখতো না যে কিভাবে কি আহত কীভাবে আছে, তাহলে বুঝতো এরা তো গুলি খাই নাই ভাই। যারা খাইছে, যারা অঙ্গ হারাইছে, তারা সেন ভাই বুঝতেছে ভাই। আর যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারে শহীদ হয়েছে, আল্লাহর রহমতে তারা তো বাচ্চা গেছে গা, কিন্তু যাকে অঙ্গ হারাইছে ভাই, তাদের কি অবস্থাটা একবার ভাবছেন? এই 9 মাস পরে কয় কি ভাই জানেন? ভালো হাটটারে কাইটা ফেলাই দেয়, ভালো পাউডারে কাইটা ফেলাই দেয় অবহেলার কারণে। আমি উপদেষ্টা মণ্ডলীকে এখনও বলতে চাই, আমরা যে দাবি দেওয়াগুলো নিয়ে আসছিলাম এইটুকু আমাদের কইরা দেখ, আমরা আর কিছু চাই না। এখনও দেখেন যে শহীদ পরিবারের বোন, যে আহতের বোন ধর্ষণ হচ্ছে এবং মার্ডার হচ্ছে, কিন্তু বিচারও হচ্ছে না। শহীদ পরিবারে কেস করতে যায় কিন্তু তারা কেস নিতে চায় না ঠিক মতো। এটা অবশ্যই দেখছেন হয়তো। এইগুলো যদি হইতে চলতে থাকে ভাই, তাহলে বাংলাদেশটা কিভাবে চলবে? আমাদেরকে মনে করে কি আমরা বোঝা, আমরা যত তাড়াতাড়ি মারা যাবো তত তাড়াতাড়ি উপদেষ্টারা ভালো হবে। আজকে আমাদের রক্তের বিনিময়ে ভাই তারা আজকে চেয়ারে বসছে, অন্তত তারাই আমাদের সাথে বেমানিটা করতেছে। এটাই যদি ভাই এই স্বার্থের জন্য তারা এইসব করে ভাই, আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা কোনো দলীয় না ভাই, আমরা শুধু একমাত্র আহত জুলাই যোদ্ধা। আমাদের পরিচয় একটাই, আহত জুলাই যোদ্ধা, আর কোনো পরিচয় নাই।